স্কুল শেষের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এইচএস পরীক্ষা শেষে তখন সবে একটা চাকরির খোঁজ করছি। কলেজে পড়া তখন আমার কাছে বিলাসিতা। বাবার কারখানাটা লক আউট হয়ে গেছে, মায়ের শরীরটাও বিশেষ ভালো নেই, এর ওপর আবার বোনের পড়াশোনা, তারপর বিয়ে। রোজগার বলতে তখন শুধু একটাই সোর্স, বাবার ট্রেনে করে ঘুরে ঘুরে হকারির টাকা। ধীরে ধীরে বুঝছিলাম বাবার পক্ষেও সম্ভব হচ্ছে না। মুখে কিছু বলতো না লোকটা, কিন্তু যুদ্ধ করত। তাই পড়াশোনার পাঠ চুকিয়ে সব স্বপ্ন ট্রাঙ্কে বন্দি করে চললাম কলকাতা। স্কুলেরই এক মাস্টারের দয়ায় পড়েছি এতদিন। সেই মাস্টারটাকেও কারা যেন মেরে দিল এক রাতে স্টেশনের বাইরে। সবাই পলিটিক্যাল তকমা দিল। বাড়িতে মাস্টারের একলা বুড়ো বাপটার বুকে জ্বলল পৃথিবী হারার কান্না, আর কিছু লোকের মনে জ্বলল প্রলয়ের আগুন। এর মাঝেই চললাম কলকাতায় একটা চাকরির খোঁজে। কোনো ক্রমে একটা কোম্পানিতে একটা বেয়ারার চাকরি শুরু করলাম। ধীরে ধীরে সেই কোম্পানির সাহেবের সুনজরের দয়ায় ভর্তি হলাম নাইট কলেজে। পড়াশোনা আর চাকরি চলল পাশাপাশি। দিনে টাকা রোজগার করি বাড়ির দায়িত্ব কাঁধে নিয়ে, আর রাতে নিজের স্বপ্নগুলো বের করি ট্রাঙ্কের ডালা খুলে। এইভাবেই ভবিষ্যতের রূপকথা বুনতে বুনতে কাটছিল দিন। গ্র্যাজুয়েশন করার পর কোম্পানির বড়বাবু মানে কাকাবাবু আমাকে একরকম জোর করে হায়ার স্টাডিজের জন্য ভর্তি করলেন কলকাতা ইউনিভার্সিটিতে। আমি কাজ করি না তখন আর কোম্পানিতে। কাকাবাবু আমাকে জোর দেন শুধুই পড়াশোনার উপর। আমি তখন কমার্সের স্টুডেন্ট, বিশাল সিলেবাস, দিন রাত লেগে থাকতাম পড়াশোনার পেছনে। ওই করেই সময়টা বেরিয়ে যেত। একদিন কলেজে সায়েন্স ডিপার্টমেন্টে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়ে ক্লাসে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো একটি মেয়ের সাথে। আমারই দোষ, অন্যমনস্ক ছিলাম। ক্ষমা চেয়ে কোনো রকমে বিশ্রী ব্যাপারটা থেকে মুক্তি পেয়ে পালাতে যাচ্ছি, হঠাৎই মেয়েটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে উঠল, আচ্ছা আপনি কি মেদিনীপুর টাউন স্কুলে পড়তেন? চমকে বললাম, হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আপনাকে তো ঠিক। আমি রঞ্জনা, মনে পড়ছে? আরে সেই বাবার সাথে বুলেট বাইকে করে আসতাম, আর তোরা সবাই আমাকে ভটভটি কাকুর মেয়ে বলে খ্যাপা দিস। চকিতে মনে পড়ে গেল কথাগুলো। রঞ্জনা, অতীন কাকুর মেয়ে রঞ্জনা? এই তো মনে পড়েছে দেখছি। বাই দ্য ওয়ে, তোর নামটা কি যেন? শুভম। হ্যাঁ হ্যাঁ, শুভম। দেখেছিস, ভুলেই গেছিলাম। তো এখানে কি করছিস? মানে সিইউতে? আমি কমার্সের ডিপার্টমেন্টে আছি তো। এখানে ওই দেবদত্তর সাথে দেখা করতে এসেছি, ওই অ্যানুয়াল ফাংশনটার ব্যাপারে রে। ও ঠিক আছে, যা দেখা করে আয়, ওই দিকে বসে আছে দেখ। আমি আসি রে, বাড়িতে না হলে আজকে লেট হয়ে যাবে। এরপর থেকে টুকটাক দেখা লেগেই থাকতো। কবে যে সেই দেখা হওয়াটা কলেজ ক্যান্টিন ছেড়ে কফি হাউস, কলেজ স্কোয়ার আর মিত্র ক্যাফেতে পরিণত হলো বুঝতেই পারলাম না। ধীরে ধীরে দিনের প্রত্যেকটা মুহূর্তই যেন আমরা একে অপরের সাথে শেয়ার করতে শুরু করলাম, কখনো কলেজে, কখনো বা কলেজের বাইরে। আমি তখন চাকরি না করলেও প্রত্যেক মাসে কাকাবাবু থেকে একটা হাত খরচা পেতাম। সেই টাকার একটা বড় অংশ জমা থাকতো আমার মা আর বোনের অ্যাকাউন্টে, আর বাকিটা আমার কাছে থাকতো নিজের ইচ্ছে মতো খরচ করার জন্য। কখনো কখনো খুব ইচ্ছে করলে রঞ্জাকে নিয়ে চলে যেতাম মিনার্ভা, স্টার, রক্সি বা মেট্রোতে নুন বা ইভিনিং শোতে। তারপর একসাথে চাইনিজ খেয়ে বাড়ির পথ ধরা। সবই চলছিল এক স্বপ্নের আবেশে, একটা অন্যরকম সময়ের আবেশে নিজেকে হারিয়ে ফেলেছিলাম যেন দুজনে। সেদিন দুজনে দেখা করার কথা ছিল স্টারের সামনে বিকেল 5টায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে 6টা বাজলো। এত তো দেরি করে না কখনো রঞ্জা। ভাবতে ভাবতে একটা পিসিও থেকে রঞ্জার বাড়িতে ফোন করতে ওর মা ধরলেন। বললাম, মাসিমা, আমি শুভম বলছি, হ্যাঁ, রঞ্জার কলেজের বন্ধু। ও অ্যাকচুয়ালি আমার একটা নোটসের খাতা নিয়েছিল, ওটা একটু দরকার ছিল। আসলে সামনেই তো পরীক্ষা আছে আমাদের, তাই যদি একটু ডেকে দিতেন। কথা শেষ হওয়ার আগে ওর মা বললেন, এখন তো ডাকা যাবে না বাবা, বাড়ি ভর্তি লোকজন, আসলে আজর পাখা দেখা হওয়ার কথা, পাত্রপক্ষ দেখতে এসেছেন, তুমি না হয় কাল সকালে ফোন করো। বলেই ফোনটা রেখে দিলেন।
আমি তখনও রিসিভারটা কানে ধরে রেখেছি। পাকা দেখা, পাত্রপক্ষ, কি যেন একটা ঘটে গেল না কোথায়? কোনো পরমাণু বিস্ফোরণ কি, নাকি তার থেকেও ভয়ঙ্কর কিছু? আমি নাম্বারটা আবার ডায়াল করলাম। এবার ফোনটা ধরলেন একজন ভদ্রলোক। বললাম, আমি 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 রঞ্জার বন্ধু বলছিলাম, ওকে একবার ডেকে দেওয়া যাবে? খুব দরকার, আসলে সামনেই পরীক্ষা তো তাই। না না, ওকে এখন দেওয়া যাবে না, ও খুব ব্যস্ত, আর তাছাড়া ও কাল থেকে কলেজে যাবে না, পসিবলি একেবারে পরীক্ষা দিতে যাবে। ওর বন্ধুরা তো জানে, তুমি জানতে না? তখনও বোধহয় কিছু বলছিলেন ভদ্রলোক, আমি আর শুনতেই পারিনি। শোনার মতন মনের অবস্থা বোধহয় ছিল না। আগের দিন সন্ধ্যাবেলাতেও দেখা করেছিলাম আমরা, তখনও একবারের জন্য কিছু বলল না রঞ্জন। একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিল শুধু মাঝে মাঝে, কারণ জিজ্ঞেস করলে এড়িয়ে যাচ্ছিল, বলছিল কিছু না, এমনি। সত্যিটা বলতে এত কষ্ট। সেদিন অনেক দেরি করে বাড়ি ফিরলাম। ঢুকতে দেখলাম কাকাবাবু ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছেন। বললেন, আজকে এত রাত হলো যে, কোনো প্রবলেম হয়েছে কি? হেসে বললাম, না না, আমার এক বন্ধুর বিয়ে সামনেই, তাই ওর সাথে একটু আড্ডা দিতে গিয়ে। মনের ভেতর একটা পাথর চাপা দিয়ে ঘরে গিয়ে ঢুকলাম নিজের। পরের দিন সকালে উঠলাম যখন, মনটা একটা অদ্ভুত ভারে ভারাক্রান্ত। স্নান সেরে ব্রেকফাস্ট করে কলেজ গেলাম। ভালো করে পড়াশোনায় মন দিলাম। বাজে চিন্তা ভাবনা করার মতন সময় কই, সামনেই যে পরীক্ষা, তাও আবার একটা নয়, দুটো। কয়েকদিন পর হঠাৎ একদিন কলেজের ক্যান্টিনে বসে আছি কয়েকজন, দেখলাম রঞ্জা এসেছে, হাতে একতারা কার্ড। এগিয়ে সে কার্ড দিতে দিতে বিয়ের ডেটটা বলে বলল, সবাই যাস তোরা? আমাকে শুধু বলল, যাস পারলে। স্কুলের তুই থেকে হঠাৎ তুমি হয়ে উঠে আবার অচেনা তুইতে পরিণত হওয়া, কি অদ্ভুত। শুধু শুনেছিলাম সেদিন, উত্তর কিছুই দিইনি। বিয়েতেও যাওয়া হয়নি, এমন অনেক কাজ ছিল কাকাবাবুর অফিসে। পরে শুনেছিলাম রঞ্জা ইউএসএ চলে গেছে রজতের সাথে, সেখানেই নাকি সেটেল করেছে ওরা। দু একবার যোগাযোগ হয়েছিল, কিন্তু ওই শেষ। সময় কোথায় সময় নষ্ট করবার মতন? সব চলছিল নিজের মতন, জীবন, পড়াশোনা, পরীক্ষা, টিউশন। হঠাৎ একদিন খবর এলো বাবা গত হয়েছেন। ছুটে গেলাম গ্রামের বাড়ি। সেখানে সব কাজ সেরে মা আর বোনকে নিয়ে চলে এলাম কলকাতায়। কাকাবাবুরও তখন বয়স হয়েছে, আর আমারও কলেজ তখন শেষ। কদিন আগেই ফাইনাল পরীক্ষা সমাধা হয়েছে। কাকাবাবু একদিন আমায় ডেকে বললেন, শুভম, আমার তো বয়স হয়েছে, তিন কুলে কেউ নেই, আর তোমার ওপর তোমার মা আর বোনের এত দায়িত্ব। তুমি একটা কাজ করো না কেন? কাল থেকে আমার সাথে আমার অফিসে বসো, আমার হাতে হাতে কাজ করো। পরবর্তীকালে সবই আমি তোমায় দিয়ে যেতে চাই। না না কাকাবাবু, এ আপনি কি বলছেন? আমি কিভাবে আপনার ব্যবসা? কেন হয় না শুভম? তুমি কলেজ পাস করেছো, মাস্টার ডিগ্রি অর্জন করেছো, আমি একটু একটু করে তোমায় তৈরি করেছি নিজের ছেলের মতন করে। নিজে কোনোদিন বিয়ে করিনি ঠিকই, ভেবেছিলাম সব কিছুর উত্তরাধিকারী খুঁজে নেব ঠিক। আর তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন বুঝেছিলাম তুমি স্ট্রাগল করতে জানো, তাই একটু একটু করে তোমায় তৈরি করেছি শুভম। তুমি আর না করো না, কাল থেকে আমার সাথে কাজ শুরু করো। আমি কালই সব ব্যবস্থা করছি, যাতে এরপর তুমি সব কিছু দায়িত্বভার গ্রহণ করতে পারো। অগত্যা নতুন এক দায়িত্ব নিলাম কাঁধে। ধীরে ধীরে কাজে ডুব দিলাম, ব্যবসাটা আরও বাড়ালাম, আরও দায়িত্ব বাড়ল। এরই মধ্যে মায়ের শরীর আরও খারাপ হলো। কাকাবাবুর উপদেশে বোনের বিয়ে ঠিক করলাম একটি ভালো ঘরের ছেলের সাথে। সব কিছু সুসম্পন্ন হলো, দেনা পাওনা মিটিয়ে সুখে সংসার করতে পারলাম বোনকে, আর আমি হয়ে উঠলাম ঘোরতর ব্যবসায়ী। তারপর 2 বছরের ব্যবধানে এক এক করে মা, কাকাবাবু দুজনেই আমায় ছেড়ে চলে গেলেন। সত্য সত্যই একলা হয়ে গেলাম আমি। বারবার সবার বলা সত্ত্বেও সারা জীবন অকৃতদার থাকার সিদ্ধান্ত নিলাম। কেউ জিজ্ঞেস করলে বলতাম, এটাই তো ভালো, নিজের মতন বেশ মজায় আছি। কিন্তু আমি নিজে তো জানতাম, কাউকে ঠিক আর বিশ্বাস করতে চাইতাম না। এইসবের মধ্যেই কেটে গেল 12টা বছর।
কি গো, উঠবে না? সকাল হয়ে গেছে তো। রঞ্জার ডাকে ঘুমটা ভাঙল। চোখ খুলে দেখলাম রঞ্জা একটা লাল পাড় শাড়ি পরেছে, ভিজে চুলটা পিঠের ওপর খোলা। তাকিয়ে রয়েছে দেখে বলল, কি দেখছো? স্কুলের দিনগুলোতে ফেলে আসা সেই রঞ্জাকে। মাথার বালিশের নিচে হাত দিয়ে জিনিসটা নিয়ে বিছানা ছেড়ে উঠে রঞ্জার হাতটা ধরে বললাম, হ্যাপি অ্যানিভার্সারি রঞ্জা। ওর হাতে তুলে দিলাম নতুন স্টুডিওর চাবি। ওর খুব পেন্টিংয়ের শখ ছিল কিনা। সেই হঠাৎ করে 12 বছর পরে ফোন আসা আর আমাদের সত্যি সত্যি বিয়ের পর কেটে গেছে আরও একটা বছর। এখন আমরা যাকে বলে একেবারে হ্যাপিলি ম্যারিড। মাঝে মধ্যে ভাবি 12টা বছর আগে যদি সবার কথা শুনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম, তাহলে বনবাসের পর স্বপ্নের রাজ্য রাজকন্যা ফিরে পাওয়ার আনন্দ বা সুখ দুটো থেকেই বঞ্চিত হতাম ঘোরতর প্রকার।